হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সকলেই জানেন আমাদের দেশে এখন সাম্প্রদায়িকতার বীজ কী লেভেলে ছড়িয়েছে। একদিকে রয়েছে আমাদের গদি মিডিয়া, একদিকে রয়েছে কিছু কট্টরপন্থী সংগঠন যারা প্রতিনিয়ত মানুষের মনে সাম্প্রদায়িক বীজ ঢেলে যাচ্ছে, এবং সেই বীজ ঢালার পরিণতি হিসাবে আজকে আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট নিয়ে চর্চা হয় না, আমাদের দেশে ইকোনমি নিয়ে চর্চা হয় না, আমাদের দেশে মূল্যবৃদ্ধি নিয়ে চর্চা হয় না, পেট্রোলের দাম কেন 100-র ওপরে সেই নিয়ে ডিসকাশন হয় না, বরং ডিসকাশন হয় কোথাও মসজিদ ভাঙা হয়েছিল, কোথাও মন্দির তৈরি হবে সেই নিয়ে। ডিসকাশনের একটাই বিষয়, হিন্দু মুসলিম। আমি আজ পর্যন্ত এই নিয়ে ভিডিও বানাইনি, কারণ আমি মনে করতাম যারা এই ধর্মীয় গোড়ামি করে তারা হচ্ছে সমাজের 5% অশিক্ষিত এবং মানসিক বিকারগ্রস্ত মানুষ। বাট আই ওয়াজ রং। এই সাম্প্রদায়িক বীজ কিন্তু আরো অনেক ডিপে ঢুকে গেছে। যারা দেশের ফিউচার, যারা দেশের ভবিষ্যতের চালিকা শক্তি, সেই স্টুডেন্টদের মধ্যেও কিন্তু এই সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে গেছে। আর তারই এক্সাম্পল হচ্ছে কর্ণাটকের হিজাব ইস্যু। সো এই হিজাব ইস্যুটা আসলে কি? পক্ষের মধ্যে কোনটা ঠিক? যারা হিজাব চাইছে তারা ঠিক, না যারা হিজাব ব্যান করতে চাইছে তারা ঠিক? আমাদের সংবিধান কি বলে? আজকের ভিডিওতে আমি এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। আমি এই ভিডিওতে হিজাব ইস্যু নিয়ে কমপ্লিট ডিসকাশন করব। চলুন শুরু করি। আসলে কি? দেখুন, সংক্ষেপে বলতে গেলে এই পুরো জিনিসটা শুরু হয় যখন কর্ণাটকের উডিপি কলেজ হঠাৎ করে আন্ডার সাম প্রেশার হিজাব ব্যান করে দেয়, এবং সেই সমস্ত ছাত্রীদের কলেজে ঢুকতে দেয়নি যে সমস্ত ছাত্রীরা হিজাব পড়েছিল। এই ছাত্রীগুলো কলেজের বাইরেই থাকে। কিন্তু ব্যাপারটা এখানে থেমে যায়নি। এই হেট্রেড বা এই সাম্প্রদায়িকতার বীজ বাকি স্কুল কলেজগুলোতেও যেতে থাকে, এবং বাকি স্কুল কলেজে হিজাব পরিধানকারী ছাত্রীদের কলেজে বা স্কুলে এন্ট্রান্সের ওপর বাধা দিয়ে দেয়। স্কুলের বক্তব্য হচ্ছে এটা ড্রেস কোডকে ভায়োলেট করে, বা স্টুডেন্টরা বলছে যে না, এটা ড্রেস কোডকে কীভাবে ভায়োলেট করে। আপনারা রুলস অ্যান্ড রেগুলেশন দেখুন, আমরা এই স্কুলের স্কার্ফটাকেই মাথায় পড়েছি, সো এটা কীভাবে ড্রেস কোড ভায়োলেট করছে। সো স্কুল কলেজে হিজাব পরিধানকারী ছাত্রীদের ঢুকতে না দেয় সেই সমস্ত ছাত্রীগুলো কি করে, সমস্ত স্কুলের বাইরে বা কলেজের বাইরে আন্দোলন শুরু করে, পিসফুল আন্দোলন, যে হিজাব আমাদের কেন পড়তে দেওয়া হবে না। এই ছাত্রীদের যুক্তি হচ্ছে হিজাব আমাদের কনস্টিটিউশনাল রাইটস। সো কলেজের কি অধিকার আছে যে আমাদের সাংবিধানিক অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেয়ার? এই জন্য তারা আন্দোলন করা শুরু করে। সো এই আন্দোলনের প্রতি উত্তরে আরেকটা আন্দোলন শুরু হয়, সেটা হচ্ছে গেরুয়া ওড়না এবং গেরুয়া গামছা পরা আন্দোলন। এই হিজাব বিরোধী আন্দোলনের বক্তব্য হচ্ছে যে সমস্ত মহিলারা হিজাব পড়ছে সেই সমস্ত মহিলারা কিন্তু হিজাব নিজের ইচ্ছায় পড়ছে না, তাদের জোর করে হিজাব পরানো হচ্ছে। মানে বেসিক্যালি তারা উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছে। কথাটা শুনে আপনার মনে হবে হ্যাঁ ঠিকই তো বলছে, উমেন এম্পাওয়ারমেন্ট তো ভালো জিনিস, হওয়া তো উচিত। বাট যদি তারা সত্যিই উমেন এম্পাওয়ারমেন্ট চাইতো তাহলে একটা মহিলাকে এতগুলো ছেলে মিলে হ্যারাস করতো না, যে ভিজুয়ালটা আপনারা সকলেই হয়তো দেখেছেন। সো আসলে উমেন এম্পাওয়ারমেন্ট আর এই সবগুলোই জুমলা, আসলে কিচ্ছু নয়। আসলে তারা হিজাব ব্যান করতে চাইছে, বা যারা হিজাবের পক্ষে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আন্দোলন করছে জাস্ট বিকজ দে হেট দেম। মানে তারা ওই পার্টিকুলার ধর্মটাকে ঘৃণা করে, তাই তারা হিজাব ব্যান করতে চাইছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই পুরো বিষয়ে দুটো অ্যাঙ্গেল আছে। ফার্স্ট লিগাল অ্যাঙ্গেল, এবং সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেল। এবং আনফর্চুনেটলি লিগাল অ্যাঙ্গেলটা খুব বেশি কমপ্লেক্স। আমাদের দেশে এমন ছোট ছোট কিছু ক্র্যাকস আছে, যেই ক্র্যাকগুলোকে কট্টরবাদী মানুষ এবং যারা বিষ ছড়াতে চায় সমাজে, সেই মানুষগুলো ওই ক্র্যাকগুলোকে এক্সপ্লয়েট করে এবং সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে। সো এইটাও সেরকমই একটা বিষয়। প্রথম আসি আমাদের সংবিধান কি বলে। আমাদের সংবিধানের আর্টিকেল 25(1) বলে রাইট টু প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপোগেট রিলিজিয়ন। এবং সংবিধান এটাও বলে যে যে ধর্মের এসেন্সিয়াল প্র্যাকটিসগুলি, রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ন, এই ব্যাপারটাকে পুরো যাতে স্টেট মেনটেন করে চলে। মানে এটা স্টেটের দায়িত্ব যে কোনো ব্যক্তির ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় প্র্যাকটিসে কোনোরূপ বাধা না আসে। এটা দায়িত্ব কিন্তু স্টেটের। বাট কর্ণাটক স্টেট কি এটা করেছে? উত্তরটা আপনারা দেবেন। দেখুন, প্রত্যেকটা রাইটসের সঙ্গে কিন্তু রেস্ট্রিকশন থাকে। সেই আর্টিকেল 25(1)এরও কিছু রেস্ট্রিকশন আছে। দেখুন, এমন নয় যে আপনি আপনার ধর্মের যে কোনো জিনিস প্র্যাকটিস করতে পারবেন, কি সেই প্র্যাকটিসগুলো কিন্তু এই রেস্ট্রিকশনের ভিতরে হতে হবে। রেস্ট্রিকশনগুলো হলো, ফার্স্ট, ওই প্র্যাকটিস দ্বারা কারো হেলথ এফেক্ট হবে না। সেকেন্ড, ওই প্র্যাকটিস দ্বারা পাবলিক অর্ডার কোনোরূপভাবে ভায়োলেট হবে না। অ্যান্ড থার্ড, এটা মোরালিটির এগেনস্ট হবে না। এবারে হিজাব পড়লে সেটা পাবলিক অর্ডারের জন্য খুব বড় সমস্যা হয় নাকি সেটা আপনারা খুব ভালো করেই জানেন। কারো হেলথ এফেক্ট পড়ে কি, সেটাও আপনারা বলতে পারেন। হিজাব কি মোরালিটির এগেইনস্ট, সেটাও আপনারা ভেবে নিতে পারেন। যে হিজাব পড়াটা এই ক্রাইটেরিয়া, এই রেস্ট্রিকশনের মধ্যে আসে না। হিজাব পড়লে না পাবলিক অর্ডার ভায়োলেট হয়, না কারো হেলথ কম্প্রোমাইজ হয়, না এটা মোরালিটির এগেইনস্ট। এবার আরও একটা প্রশ্ন আছে, তাহলে কি আমরা আমাদের ধর্মের যে কোনো জিনিসকেই আমরা প্র্যাকটিস করতে পারি যেগুলো এর মধ্যে পড়ে?
দেখুন এই নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে। 1954 থেকে এই নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলে শুধুমাত্র ধর্মের যেগুলো এসেন্সিয়াল পার্ট সেগুলোকেই সংবিধান প্রোটেক্ট করবে এবং বাকিগুলোকে ইগনোর করা যেতে পারে। সো হিজাব কি ইসলামের এসেন্সিয়াল পার্ট? দেখুন অ্যাকর্ডিং টু ইসলামিক রিলিজিয়ান হিজাব এসেন্সিয়াল পার্ট, অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল কোর্ট অলসো হিজাব এসেন্সিয়াল পার্ট। এই জন্য আপনারা দেখবেন যে আমেরিকাতে পর্যন্ত হিজাব অ্যালাউ করা আছে। আমেরিকান আর্মি হিজাব ইউজ করতে পারে, এয়ারফোর্স হিজাব ইউজ করতে পারে, এমনকি এখন নিউজিল্যান্ডেও হিজাব চলছে। নিউজিল্যান্ডের পুলিশ অফিসাররাও পর্যন্ত হিজাব পড়ছে। সো ইন্টারন্যাশনালি হিজাবকে একটা ইসলামের এসেন্সিয়াল অংশ মানা হয়েছে। সো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন হিজাব ফান্ডামেন্টাল রাইট। বাট বিষয়টা কিন্তু এতটা ইজি নয়। এবারে আমি কিছু এক্সাম্পল দেবো যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কিন্তু অতটা ইজি নয় যতটা ইজি দেখে মনে হচ্ছে। তো ফার্স্ট এক্সাম্পল, 2015 অল ইন্ডিয়া প্রি মেডিকেল এন্ট্রান্স এক্সামে যখন এই ড্রেস কোডগুলো ছিল যে হাফ স্লিভ ড্রেস পরতে হবে, লং স্লিভ পরা যাবে না, সেই বিরুদ্ধে কেরালা হাইকোর্টে একটা মামলা যায় এবং বলা হয় যে দেখুন আমাদের অ্যাকর্ডিং টু ইসলাম আমরা তো হাফ স্লিভ পরতে পারবে না মেয়েরা, এবং আমাদেরকে ফুল স্লিভই পরতে হবে এবং হেড স্কার্ফ তো পরতেই হবে। সো কেরালা হাইকোর্ট বলে হ্যাঁ ঠিক আছে আমরা বুঝতে পারছি, সো আপনারা ধর্মও পালন করুন এবং লিগাল জিনিসটাও পালন করুন। সো কেরালা হাইকোর্ট হিজাবকে পারমিশন দিয়ে দেয় ওই সময়ে, এবং কেরালা হাইকোর্ট এর সঙ্গে এটাও বলে যে যদি আপনাদের কেউ এক্সট্রা চেকিং করতে চায়, মানে যাতে আপনারা কোনোভাবে কপি করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের সেই এক্সট্রা চেকিং করতে দিতে হবে। মানে কেরালা হাইকোর্ট সুন্দর একটা ধর্ম এবং নিয়মের একটা মেলবন্ধন স্থাপন করেন। বিষয়টা আরও কমপ্লেক্স হয় 2018-তে, যখন একটা ফাদার কমপ্লেন করে যে আমার মেয়েরা হিজাব পড়তে চাইছে এবং ফুল স্লিভ জামা পড়তে চাইছে, আবার স্কুল অ্যালাউ করছে না। সেই সময়তে কেরালা হাইকোর্টের সিঙ্গেল জাজ বেঞ্চ বলে যে ইনস্টিটিউশনের রাইট, ইনস্টিটিউশনের অধিকার ব্যক্তি অধিকারের থেকে বড়। আনফর্চুনেটলি এই ইস্যুটাকে বা এই মামলাটাকে চ্যালেঞ্জ করা হয়নি, কারণ ওই ছাত্রীগুলোকে সেই স্কুল থেকে ছড়িয়ে অন্য স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। আমরা সকলেই দেখেছি যে সিঙ্গেল জাজ বেঞ্চের রায় কত তাড়াতাড়ি রিভার্স হয়, মানে সেটা আপার জাজে গেলেই রিভার্স হয়ে যায় বেসিক্যালি। তার একটা রিসেন্ট এক্সাম্পল হচ্ছে দিল্লিতে যেটা হয়েছিল, যেখানে এই প্রশ্নটা ছিল যে গাড়িতে একা থাকা অবস্থায় মাস্ক পরতে হবে না পড়তে হবে না। তখন দিল্লি হাইকোর্টেরই সিঙ্গেল জাজ বেঞ্চ বলেছিল যে মাস্ক পরতে হবে, খুব ভালো সিদ্ধান্ত। বাট 2 বছর পর দিল্লি হাইকোর্টেরই ডাবল জাজ বেঞ্চ বলে এটা একটা অবসার্ড ডিসিশন ছিল। সো গভর্নমেন্ট জিনিসটাকে তুলে নেয়। সো আনফর্চুনেটলি এই ক্র্যাকটা, এই যে কমপ্লেক্সিটিটা আছে, সেই কমপ্লেক্সিটিটাকেই পলিটিক্যালি এক্সপ্লয়েট করা হচ্ছে। So that come to second point. দেখুন এই কথাটা সত্যি যে আপনারা যখনই দেখবেন যে আপনাদের পাড়ায় ধর্ম নিয়ে মারামারি হচ্ছে বা আপনারা নিউজ চ্যানেলে বারবার শুনছেন ধার্মিক কোনো ইস্যু, তখন নিশ্চয়ই বুঝে যাবেন যে দেশের কোনো না কোনো জায়গাতে ইলেকশন চলছে। আর এখানেও সেই একই বিষয়। আপনারা সকলেই জানেন যে ইউপি, পাঞ্জাব এই সমস্ত জায়গাতে ইলেকশন, এবং ইলেকশনের জন্য তো হিন্দু মুসলিম করতেই হবে, তাই না? কারণ যদি হিন্দু মুসলিম না করে তাহলে আপনি হিন্দু মুসলিম নিয়ে মেতে যাবেন না, তাহলে আপনার মাইন্ড ফ্রি থাকবে, আর মাইন্ড ফ্রি থাকলে আপনি দেশের যেগুলো প্রকৃত ইস্যু সেগুলো নিয়ে গভর্নমেন্টকে কোশ্চেন করা শুরু করবেন। যেমন আপনি জিজ্ঞাসা করবেন যে আনএমপ্লয়মেন্ট কেন এত বেশি, পেট্রোলের দাম কেন 100-র উপরে, মূল্যবৃদ্ধি কেন এত হচ্ছে, দেশের ইকোনমির কী অবস্থা, এটা বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি আমাদের থেকে আগে কীভাবে গেল। আপনারা এই প্রশ্নগুলো গভর্নমেন্টকে করবেন এবং গভর্নমেন্ট তো মাথা চুলকাতে রয়ে যাবে, কারণ গভর্নমেন্টের কাছে কোনো উত্তরই নেই এইসব নিয়ে। সো আপনি যাতে এই সমস্ত প্রশ্নগুলো গভর্নমেন্টকে না করেন, সেই জন্য গভর্নমেন্ট কি করলো, মাস্টার স্ট্রোক হিন্দু মুসলিম। আজকে সেই প্রাচীন আমলের ব্রিটিশরা বেঁচে থাকতো না, তারা সত্যি আজকে বলতো বাহ এতটা ডিভিশন তো আমরা পর্যন্ত করতে পারিনি, যে ডিভিশনটা তোমরা এখন করে ফেলেছো হিন্দু মুসলিম। একটা সময় ছিল যখন আমরা স্কুলে শুধু সবার ফার্স্ট নেমটা জানতাম, তার টাইটেল জানতাম না, সে কোন ধর্মের জানতাম না, শুধু ফার্স্ট নেমটা নিয়েই চলতো। বাট এখন স্কুলে কলেজে আর সেই জিনিসটা নেই। ভেবে দেখুন আপনারা, স্কুল কলেজে পর্যন্ত এখন ধর্মীয় বীজ ছড়িয়ে গেছে। যেই স্কুল কলেজের কাছ থেকে আমরা এটা আশা করতাম যে এটা নেক্সট জেনারেশন, এই জেনারেশনটা শিক্ষা অর্জন করবে এবং ধর্মীয় গোঁড়ামিটাকে সম্পূর্ণ শেষ করে দেবে, সেই স্কুল কলেজে পর্যন্ত এখন ধর্মীয় গোঁড়ামি ঢুকে গেছে। সো আপনারা কল্পনা করুন যে আমাদের দেশ কোন পথে যাচ্ছে। আর আই অ্যাম সো গ্রেটফুল যে আমি ওয়েস্ট বেঙ্গলে আছি। আমার ওয়েস্ট বেঙ্গলে এত এই গোঁড়ামিটা আজ পর্যন্ত নেই। সো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আপনারা প্লিজ আপনাদের ওপিনিয়ন আমাকে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট টাইম অন্য একটা ভিডিও নিয়ে।